আমারে কেউ দেখে না দেখে যেভাবে হোক আমি ইয়াও করতেছি। বা ওই ইয়াটা আছে আপনাদের কাছে, পানি ঢুকে ভাই, ওই ইয়াটা আছে আপনাদের কাছে, সেই ওয়েবসাইটটা আছে আপনাদের কাছে, না থাকলে একটু ওয়েবসাইটে সার্চ করেন, অন পেজ এসইও লিখে সার্চ করেন, চলে আসবে। কেউ যদি একটু ব্রিফ করতেন আমাকে, কে ফ্রি আছেন, কে কে ব্রিফ করবেন? আবু তালেব ভাই, শায়লা আপু, আপনি কি কাজ করতেছেন শায়লা আপু? জি ভাইয়া করতেছিলাম। কি কাজ ছেলেটা বের করেছি। কি কাজ করছিলেন? লিঙ্কডইন? অন পেজটা বের করা আছে। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার দেন। আর টুইটারে কিছু। কোনটা ওই যে অন পেজ হ্যাঁ হ্যাঁ, অন পেজ এসইও। হুম, এটা একটু শুরু থেকে আপু, একটু কালকে মানে সবগুলো সবগুলো না, যে জিনিসগুলো আমি বলছি মানে মূল মূল পয়েন্টগুলো নিয়ে একটু যদি হিন্টস দিয়ে যান শুরু থেকে, শুরু থেকে একদম শুরু থেকে একটু হিন্টস দিয়ে যান। আরো উপরে, কিওয়ার্ড থেকে ধরবো। একদম উপর থেকে, আর একদম উপর থেকে। টপ থেকে, একদম টপ থেকে বটম পর্যন্ত, জাস্ট খালি মানে মূল মূল যে পয়েন্টগুলো ওই পয়েন্টগুলো একটু টাচে দিয়ে যান যেন সবার মাইন্ডে চলে আসে। অন পেজ এসইওটা কি 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 করা লাগবে? আচ্ছা, এখানে আমাদেরকে অন পেজ এসইওতে কি কি করতে হবে সেটা একটা গাইডলাইন, এটা এই গাইডলাইনটা থেকে কন্টেন্ট ভাগ করা আছে। তো আমরা সেই একটা একটা করে চ্যাপ্টারে গিয়ে দেখবো। প্রথম আছে অন পেজ এসইও কি। এটাকে বোঝানো হয়েছে যে নিজের মানে ওয়েবসাইটের ওয়েব পেজটাকে, যেটা কি কাজগুলো করা হয় পাশ থেকে বিল্ড করার জন্য যে যে কাজগুলো করতে হবে সেই অন পেজ এসইও এর মধ্যে, সেটা হচ্ছে ব্যাকলিংক। ওয়েবসাইটে যেমন হচ্ছে ব্যাকলিংক কিভাবে করতে হবে, কেন অন পেজ এসইও ইম্পর্টেন্ট সেই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে। এগুলো কি বলতে হবে ভাই? আপনি আপনার মতো করে ব্রিফ করে যান, যে খালি মেন মেন পয়েন্টগুলো যেন সবার মেমোরিতে চলে আসে। অন পেজের মধ্যে কি আচ্ছা। কি আছে অন দেখে দেখে খালি ব্রিফ করে দেন। আচ্ছা, অন পেজ যেটা অন পেজ এর মধ্যে যদি কিওয়ার্ডটা আমরা যে কন্টেন্টটা লিখবো সেটা কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি, সেটার উপরে আমাদের র্যাঙ্কিংটা হচ্ছে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য আমাদের এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করে, বড় রকম সাপোর্ট। কারণ আমাদের যে গুগলের রোবট আছে সে হচ্ছে কিওয়ার্ড গুলোকে আর কি চেক করে দেখে যে আছে কিনা আর কি, কতবার আছে সেই কিওয়ার্ডটা। তারপর হচ্ছে যে কিওয়ার্ডটা যদি বলা হয়ে প্রথমত বলা হয়ে থাকে যে যদি আমাদের একটা কন্টেন্টের মধ্যে 100 ওয়ার্ডস এর মধ্যে, যদি 100 to 15 ওয়ার্ডস এর মধ্যে একটা যদি মানে যে কিওয়ার্ডটা আমরা কন্টেন্টের মধ্যে ইউজ করছি সেটা একবার বা দুবার যদি থাকে তাহলে সেটা একটা গুড পজিশন। কিন্তু এটা যদি 10 বার হয়ে যায় তাহলে এটা এত বেশি ইয়ে এত বেশি ভ্যালুয়েবল হয় না আর কি। তারপরে যেমন আমরা এখানে দেখাচ্ছি যে যদি শুধুমাত্র একটা টোটাল কন্টেন্টের মধ্যে যদি একবার থাকে তাহলে সেটা হ্যালো রুবেল ভাই। হ্যাঁ লো। বলেন। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, রুবেল বলেন ভাই। বলেন বলেন, শুনতেছি। ভাই মানে আমার প্যাকেজে $15 ইয়েটা আসলে $15 অর্ডার দিয়ে দিচ্ছে। এই, এটা কি বেসিক ছিল? জি ভাই, বেসিকটাই দিয়ে দিছে। কত দিনের ছিল ওটা? কয়দিনের? বেসিকটা ছিল ভাই, দেখতে হবে দাঁড়ান ওইটা একটু। প্রথম ইয়ারটাই অর্ডার দিয়ে দিছে। সোনার টুকরা ভাই, আর ভাই একটু কষ্ট করে একটু কাজটা করে দেন ভাই, একটু জেনুইন যদি কাজ করতে পারেন, মানে ওকে যদি হ্যাপি করতে পারেন, আপনি যাই করেন ওকে যদি হ্যাপি করতে পারেন, এটা সোনার টুকরা ভাই আর আপনার।
কতদিনের? ভালো ভালো ভাইয়া। কাজটা কাজটা ভালো করে মনোযোগ সহকারে একটু ভালো করে করে দিয়েন, তাহলে আছে সোনার ডিম ডিম দিতে থাকবে। হ্যাঁ সিরিয়াস, কারণ ইউটিউবের কাজ তো ভাই লং টাইম কাজ ভাই না, সিরিয়াস ভাই, ইউটিউবের অনেক কাজ পাওয়া যায় এবং লং টার্ম এগুলা। এটা তো লং টার্ম কাজ ভাই। এটা ভাই যদি ছেলে একটা ভাই ভাই বেশি বয়স নাই। রিফাত ভাই যাই হোক। একটু শান্ত করো। জি ভাইয়া। শান্ত করো না। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, অন করা ভাই, আছে, এই যে on গ্রুপে করা আমি আছে। দিচ্ছি, অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। $20। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে স্ক্রিনশটটা দিচ্ছি ভাই। কয় ডলার? আর ভাইয়া আরেকটা কথা, আপনি যে $20 2 দিন। আলহামদুলিল্লাহ, একই সাথে দুইজনের অর্ডার। আরেকটা কথা ভাই, এই যে আপনি যে বলছেন $25 আর্ন করতে হবে, আমার কিন্তু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। ভাইয়া হ্যাঁ একজনের কাছ থেকে মিষ্টি খাবেন, একজনের রসমঞ্জুরি, একজনের কাছ থেকে দই, একই জিনিস খাইয়েন না। আপনার কাছে হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে তো খাওয়া যাবে না, আপনার কাছে খাইতে গেলে তো বড় কিছুই খাইতে হবে সমস্যা নাই, আপনি যা খেতে চাবেন। ভাই। এগুলা হচ্ছে টেকনিক। এই যে দেখেন, অন ক্লাসে আপনাদেরকে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি এইভাবে কাজ করবেন, লাইফ টাইম এইভাবে কাজ করবেন। সাথী আপু, আপনি যদি 2 দিনের আশায় বসে থাকতেন এই কাজটা কিন্তু পাইতেন না। হ্যাঁ, আমি কিন্তু বসে থাকতাম ভাই, সত্যি কথা। আমি হয়তো পরে দেখে তাক জানাতাম, কিন্তু আপনার কথাটা শুনেই কিন্তু আমি কাজে ধরলাম। Clear? বাসা বসে কাজ করতে পারবি। সাজাদ, ভাই ভাইয়ার আমাকে বলতেছে কোনো চিন্তা করো না, তুমি ভালো করে কাজ করো। ওই তো এইটা মনে করেন যে সোনার টুকরা বায়ার ভাই, সোনার টুকরা বায়ার, কাজ করেন হয়ে যাবে। সবাই আপনাদেরকে নিয়ে আমি খুব টেন্স ভাই। আপনাদের এই দুইটা ব্যাচ থেকে থ্যাংক ইউ ভাই। আপনাদের দুইটা ব্যাচ থেকে মিনিমাম আমার এই জানেবো আপনি আমি একসাথে অর্ডার পাইলাম, কেমন কথা এগুলো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ আপনাদের দুইটা ব্যাচ থেকে হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো ভাই। আপনাদের দুইটা ব্যাচ থেকে মিনিমাম আমার 25 জনের আর্নিং দেখাইতে হবে। আমি আপনাদেরকে নিয়ে খুব টেনশনে আছি ভাই। আপনারা কাজ করেন ভাই, কাজ একটু যদি কষ্ট করেন, একটু দেখেন, একটু কষ্ট করলেন দেখেন সাকসেস চলে আসলো। একটু কষ্ট করলেই হয় সবার। আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাচ থেকে মোটামুটি সবাই কাজ ভাই ঠিক পাচ্ছে। আছে, আমি ক্লাসে বসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেন শাইলা জি আপু, ভাই। শাইলা আপু উপরে। এখন কি আমরা ইউটিউবের কাজ ভালোভাবে এক্সপেক্ট করতে পারি ভাইয়া? আপনি খালি মাঝখানে বাগড়া দেন, এই যেটা চলতেছে সেটা চলুক, উপরে যান। এতে চললে হবে? ভাই ভাই আওয়াজ তোলেন, আওয়াজ তোলেন। কামরুল আওয়াজ তোলো, দল ভারী করতে হবে। উপরে যান আপু, উপরে কিওয়ার্ডের টাইটেল আরেকটু উপরে, আরেকটু উপরে। টাইটেলটা বলছেন? টাইটেল টাইটেল তো নিচে আছে ভাই, কিওয়ার্ডের পরে আছে। না, উপরে টাইটেল। হ্যাঁ, এই যে H1 ট্যাগ আছে, তার উপরে আছে এই যে H1 টাইটেল বলিনি। না, টাইটেলটা, হ্যাঁ টাইটেলটা H1 ট্যাগ, H2 ট্যাগ এগুলা বলে। কন্টিনিউ করেন, আপনি আপনার মতো কন্টিনিউ করেন। কি জানি করেছেন, আমি ভুলে গেছি। আচ্ছা, কিওয়ার্ডটা হচ্ছে টাইটেলের মধ্যেও যদি থাকে তাহলে সেই জিনিসটাকে গুগল সার্চে র্যাঙ্কিং সামনে নিয়ে আসে। এবং আরেকটা যেটা হচ্ছে মেটা ট্যাগ, যেটা ইউজ করা হয়, মানে হচ্ছে আমাদের টাইটেল ট্যাগের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় মেটা ট্যাগ। সেখানেও যদি আমাদের টাইটেল ইয়েটা থাকে, কথাটা যদি থাকে আমাদের কিওয়ার্ডটা, তাহলেও আমাদের সেই পেজটাকে বা ওয়েবসাইটটাকে সামনে গুগলের সামনে নিয়ে আসার জন্য, ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য কাজে হেল্প করে। আর সাব হেডিং এর মধ্যেও যদি থাকে ট্যাগটাকে ইউজ করার কথা বলা হচ্ছে। আর কিওয়ার্ড ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে যে লো হচ্ছে যদি আমরা পুরো কন্টেন্টের মধ্যে একবার আমাদের কিওয়ার্ডটাকে ইউজ করি, সেক্ষেত্রে সেটা একদমই লো হয়ে যায়। এটা আমাদের কন্টেন্টটাকে পিছন দিকে নিয়ে গুগল থেকে পিছনে নিয়েছে। যেমন কালকে কথা আমরা দেখেছিলাম 14 নম্বর পেজেও আছে, কিন্তু সেই কথাটাকে সেভাবে করে ওয়েব অ্যাড্রেসের মধ্যে লেখাটা, লিংকের মধ্যে লেখার মধ্যে সেভাবে ছিল না কথা, যার জন্য তারা পিছিয়ে পড়ে গেছে। আর কিওয়ার্ডটা আবার যদি হাইয়ের কথা বলা হয়েছে, যদি সেটা আবার 10 বার 10 টাইমও হয়ে যায় তাহলে সেটাও হাই হয়ে যায় একটা কন্টেন্টের মধ্যে লেখাটা। পরে
আউটবাউন্ড লিংক, ইনবাউন্ড লিংক, 5টা ভিডিও আছে ভাই। আউটবাউন্ড আচ্ছা লিংক। এটা হচ্ছে এক্সটার্নাল, হ্যাঁ এটাই বলতেছি ভাই, এটা পড়ে নিচ্ছিলাম জায়গাটা। আচ্ছা 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 আচ্ছা। এখানে একটা ওনারা সার্ভে করেছিল, সেই সার্ভে কথা এখানে লেখা লেখা আছে যে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি, লাইক অক্সফোর্ড ইউনিভার্সিটি যেরকম রিনোনেবল একটা ওয়েবসাইট, সেখানের মধ্যে ওনারা 5টা সেই ওয়েবসাইটের মধ্যে 5টার মধ্যে তাদের কন্টেন্টটাকে লিঙ্ক করে দিয়েছিল, আর কিছুর মধ্যে দেওয়া হয়নি, কিন্তু দেখা গেছে যেটা এক্সটার্নাল লিঙ্ক করে দেওয়া হয়েছে সেটা অনেক বেশি আর কি কাজে দিয়েছে এটাকে বোঝাচ্ছে। তারপরে অপটিমাইজ ইউআরএল ট্যাগ, যেটা আমরা বলি, এটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেস, যেমন এই যে আমরা যে এটা দেখছি এটাকে বলা হয় আমাদের ইউআরএল। এই ইউআরএলটার মধ্যে ব্যাকলিংক অন পেজ, মানে ও যে কিওয়ার্ডটা সেটা একবার ইউজ করা হয়েছে, মানে সরাসরি ইউজ করা হয়েছে। যদি এভাবে ইউজ হয় তাহলে সেটা আমাদের পেজটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হেল্প করে। এবং আমরা গতকাল এখানেও দেখেছিলাম যে 7 নম্বর পেজে একটা ছিল অন পেজ রেশিও এর পরে আরো তার যে পুরো টাইটেলটা যেটা ছিল সেই কথাটা লেখা ছিল, পরে দেখা গেছে তার পেজটা 7 নম্বর পেজে। এবং আরেকটা আমরা পেজ দেখেছিলাম যেটাতে যে কবে সে কন্টেন্টটা তৈরি করেছে সেই ডেটগুলো দেওয়া ছিল, সেজন্য তার পেজটাকে দেখা গেছে 14 নম্বর পেজে চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি চেষ্টা করব একটা পেজের মধ্যে আমাদের কিওয়ার্ডটাকে ইউআরএল এর মধ্যে নিয়ে আসার, আমরা রেখে দেওয়ার, এবং সেটাতে অন্য কোনো কথা যতটা কম রাখা যাবে, যত শর্ট ইউআরএল হবে সেটা বেশি আর কি আমাদের হেল্প করবে র্যাঙ্কিং করতে। আচ্ছা, তারপরে টাইটেল এন্ড ডেসক্রিপশন ট্যাগ। টাইটেলের মধ্যেও যে আমাদের বলছে যে কিওয়ার্ডটাকে টাইটেলের মধ্যে আমাদের সেটা থাকবে, এবং ডেসক্রিপশন যেটা আমরা লিখবো সেটার ভিতরেও আমাদের কিওয়ার্ডটা থাকবে। সেটা এমন হতে পারে যে কিওয়ার্ডটা একবারে ওইভাবে যে অন পেজ বা মানে একটা কথাটাকে ডাইরেক্টলি ওইভাবেই হতে হবে তা না, যদি আমরা সেটা মানে বিভিন্ন ভাবে সাবটাইটেল এটাকে বলে সিনোনিম হিসেবে ইউজ করতে পারি আর কি কথাটা। আচ্ছা, মডিফাই করে আর কি যথাযথ যে যদি আমরা একটা লেখার মধ্যে যদি লাইক বেসড গাইড চেকলিস্ট এভাবে এই ধরনের কথাগুলো যদি আমরা টাইটেলের মধ্যে ইউজ করি একটা তাহলে সেটা মডিফাই হয়ে অন্য ইয়েতে চলে যেতে পারে, এবং সেটাও আমাদের কাজের জন্য র্যাঙ্কিং এর জন্য হেল্প করতে পারে। মডিফাই কিভাবে করে টাইটেল, এটা একটু বলেন। আচ্ছা, যেমন হচ্ছে যদি লং টেল কিওয়ার্ড কি, এলএসআই ভার্সন কি? এখানে যেমন ফর এক্সাম্পল হিসেবে এখানে দেখানো হয়েছে আওয়ার গাইড টু লার্ন এসইও, এই জিনিসটাকে যদি আমরা চেঞ্জ করে উপরে দুইটা লাইন, উপরে আচ্ছা আচ্ছা উপরে দুইটা লাইনে কি বলছে? Using like based the guide, best guide, checklist, fast review. and review can help you rank for কিওয়ার্ডের সামনে যদি বেস্ট গাইড, চেকলিস্ট, ফাস্ট রিভিউ এই কথাগুলো রাখেন, এই কথাগুলো রেখে টাইটেলকে মডিফাই করা যায়। আর এইভাবে যখন একটা টাইটেল মেক করা হয় তখন এই টাইটেলটাকে বা এই কিওয়ার্ডটাকে তখন লং টেল কিওয়ার্ড বা এলএসআই ভার্সন বলা হয়। জি, এভাবে আপনারা টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটাকে রাখতে পারেন। তারপরে
মেটা ডিসক্রিপশনের মধ্যে ওটা প্রথমে দিকে তো একবার বললামই, মেটা ডিসক্রিপশনের মধ্যেও যদি আমরা ওই টাইটেল সরি কিওয়ার্ডটাকে রাখি, কয়েকবার ইউজ করার কিন্তু ওটা বের করা নেই আমার এখানে। মানে আমরা দেখেছিলাম যে ব্যাকলিঙ্ক তার এর মধ্যে অন বেসিস এর কথাটা কয়েকবার করে লিখেছে। এভাবে করে যদি ট্যাগের মধ্যে থাকে সেটা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। ও এসসিটি এর এখানে বোধহয় আসার পরে আমি তখন চলে গিয়েছিল। ব্যাটারিটা খুলে রাখ, ল্যাপটপ গরম হয়েছে, হ্যাং হয়ে যাচ্ছে। ব্যাটারি খুলে রাখ, ল্যাপটপ গরম হয়েছে, হ্যাং হয়ে যাচ্ছে। নিচে কাপড় দাও। আচ্ছা, একটা কন্টেন্ট এসইও মানে কিভাবে করতে হবে যাতে সেটা র্যাঙ্কিং এ নিয়ে আসা যায়, সেটা হচ্ছে কয়েকটা পার্ট থাকতে হবে। যেমন সেটা হচ্ছে ইউনিক হতে হবে। ইউনিক হতে হবে মানে হচ্ছে যে যাতে হতে পারে যে মানে সাবজেক্টটা একই, এ নিয়ে অনেকেই লিখেছে কিন্তু লেখাগুলো ধরনটা আলাদা হবে, তাই তো ভাই? অফ করে এরকম উল্টা করে রাখ, তাহলে কিছু ঠান্ডা হবে, তারপর অন করিস। তারপর হচ্ছে সুপার ভ্যালুয়েবল হতে হবে পাওয়ার বাটন দিয়ে অফ করে রাখ। আর অপটিমাইজড ফর সার্চ ইঞ্জিন, মানে এটাতে লেখাগুলো মানে সেভাবে ইয়ে হয় যাতে গরম মানে বলবো কথাটা, পাওয়ার বাটন দিয়ে অফ করে দে, দিয়ে উল্টায় রাখ। ইউনিক কন্টেন্ট যেটা বলছে, when I say unique content I'm just talking about duplicate content, not just মানে ডুপ্লিকেট কন্টেন্টের কথা বলা উনি বলছে সেটা না। ইউনিক কন্টেন্ট সেটা হচ্ছে যে যেটা পাবলিশড অত 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 কিছু বলতে হবে না। নিচে নিচে দেখেন, নিচে যে ইউনিক কন্টেন্টের চারটা যে পাঁচটা যে রুল আছে, এই রুলগুলো একটু এভরিওয়্যার। ইউনিক কন্টেন্টের মধ্যে কি কি থাকবে, পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস যেগুলোর মধ্যে পাঁচটা জিনিস থাকতে হবে কন্টেন্টের মধ্যে, সেটা হচ্ছে নিউ টিপ অর স্ট্র্যাটেজি, বেটার লিস্ট অফ কিউরেটেড রিসোর্স, স্ট্রং ডিজাইন এন্ড ইউএক্স। ইউএক্সটা মানে কি যেন ছিল ভাই, ভুলে গেছি। ইউজার এক্সপেরিয়েন্স, এক্সপিরিয়েন্স, নিউ কেস স্টাডি আর স্ট্রিমলাইনড স্টেপ বাই স্টেপ প্রসেস। পাঁচটা জিনিস কি কি তাহলে? একটা কন্টেন্টে কি কোন কোন পাঁচটা জিনিস থাকলে ওটা ইউনিক কন্টেন্ট হবে? নিউ স্ট্র্যাটেজি থাকতে হবে, একটা নিউ স্ট্র্যাটেজি থাকতে হবে, একটা বেটার রিসোর্স থাকতে হবে, একটা ইউজার এক্সপেরিয়েন্স থাকতে হবে, তারপর একটা কেস স্টাডি, নতুন একটা কেস স্টাডি নিয়ে কাজ করতে থাকতে হবে, আর এটা স্টেপ বাই স্টেপ যেটা লেখা হচ্ছে প্রসেসটা যেটা আছে সেটা দিয়ে এটা হচ্ছে ইউনিক কন্টেন্টের বৈশিষ্ট্য। তারপরে এগুলো কিছু एग्जांपल দিয়েছে। ভ্যালুয়েবল কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্ট, কোন কোন জিনিস থাকলে ভ্যালুয়েবল কন্টেন্ট হবে? ভ্যালুয়েবল কন্টেন্টের মধ্যে একটা অ্যাড ডিটেইল থাকতে হবে, অর্থাৎ ইমেজ থাকতে হবে বা স্ক্রিনশট এগুলো থাকতে পারে। তারপর হচ্ছে ক্রিপস রাইটিং, আপডেট ম্যাটেরিয়াল, কপিরাইটিং, স্ট্রং কপিরাইটিং। কপিরাইটিং মানে হচ্ছে যে আমরা যে ছবির মধ্যে দেখেছিলাম একটা কথা লেখা, হ্যাঁ, সেরকম জিনিসটাকে বোঝানো হচ্ছে। আপডেট ম্যাটেরিয়াল থাকতে হবে, আর এক্সপার্ট স্টেপ বাই স্টেপ গাইড থাকতে হবে। তারপর হচ্ছে এক্সপার্ট অথরস, এক্সপার্ট থাকতে হবে। কোনো এক্সপার্ট ওই আর্টিকেল রিলেটেড কোনো এক্সপার্টের যেন রেফারেন্স দেওয়া থাকে, অথবা রেফারেন্সটা দেওয়া থাকে, ওই অথরকে দিয়ে রিভিউ করে নিতে হবে, তাহলে ওটা ভ্যালুয়েবল কন্টেন্ট হবে। তারপরে নেক্সট সার্চ ইন্টেন্ট, এটা একটু বলেন। সার্চ ইন্টেন্টেড হচ্ছে ভাই এটা বলেন, আমি মনে করতে পারছি না। সার্চ ইন্টেন্টটা হচ্ছে ইউনিক ভ্যালুয়েবল কন্টেন্ট থাকলো, তারপরেও সেটা যদি ফার্স্ট পেজে আসবে কিভাবে, এটা সার্চ ইন্টেন্ট থাকে। সার্চ ইন্টেন্টটা হচ্ছে আপনার এই অডিয়েন্স যে কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে বা অডিয়েন্স যে জিনিসটা ইনফরমেশনটা খুঁজতেছে, সেই ইনফরমেশনটা যদি আপনার সার্চ রেজাল্টের মধ্যে থাকে বা আপনার যে আর্টিকেল বা কন্টেন্ট আছে ওই কন্টেন্টের মধ্যে থাকে, ইউজার যদি ওটা দিয়ে প্রফিটেবল হয়, উপকৃত হয়, তাহলেই সেটা হচ্ছে সার্চ ইন্টেন্ট কন্টেন্ট। নিচে
মাঝখানে আরেকটু মাঝখানে যান, মাঝখানে এইখানে একটা জিনিস আছে, এই যে এইখানে দেখুন, এইখানে এসে এই যে ব্যাকলিঙ্ক চেকার দিয়ে একটা স্ট্র্যাটেজি বলছে, এই স্ট্র্যাটেজিটা একটু এভ্রিভেশন করেন, উপরে আরেকটু উপর থেকে শুরু করেন, এই ইমেজটার উপরে ইনফরমেশন আছে, হ্যাঁ যে এইখান থেকে শুরু করেন, এই জায়গাটা একটু এভ্রিভেশন করেন। হ্যাঁ, উনি একটা আর কি ব্যাকলিঙ্ক চেকার নামে একটা ওয়েবসাইট ইয়ে করেছিল, ব্যাকলিঙ্ক চেকার একটা তারপর কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড দিয়ে একটা ইয়ে করেছিল, যেমন হোয়াটসঅ্যাপ নিচে, কিন্তু যখন সে কিছুদিন পরে সে চেক করলো তখন দেখা গেল যে সে পেজের মধ্যে তার যে সার্চ ইয়েটার মধ্যে ছিল সবগুলো ছিল হচ্ছে টুলস গুলো, কিন্তু সেগুলো কিভাবে ইউজ করা হবে সেই জিনিসটা সেখানটায় লেখা ছিল না। তখন সে তার ইয়েটাকে চেঞ্জ, বেস্ট ব্যাকলিঙ্ক চেকার এই কথাটা কি কিওয়ার্ডটাকে ইউজ করেছে। সে মানে সে কি রকম কন্টেন্ট লিখছিল যার কারণে ওটা ফার্স্ট র্যাঙ্কে আসছে? টুলস গুলো যে আমাদের ইয়ে খুঁজতে ব্যাকলিঙ্ক করতে আর কি সাহায্য করে, সেই টুলস এর উপরে তার লেখাটা ছিল, কিন্তু যে যখন সে তখন দেখা যায় অন্যান্য যেগুলো কি কি টুলস ইউজ করতে হবে সেই জিনিসগুলো ছিল, সেগুলোতে দেয়া তারটা ছিল যে কিভাবে এই টুলস গুলোকে ইউজ করা যায় তার উপরে রিসার্চটা ছিল। আর এখানে এসে আমার তখন নেটের লাইন ইয়ে হয়ে গেছে, আমি আর ঢুকতে পারি নাই, তারপর আমি একটু চেষ্টা করছি। আচ্ছা, এইখান থেকে বাকি অংশটুকু কেউ একজন ব্রিফ করেন। নাহিদ ভাই আছে, রোকন ভাই আছে, শায়ল আপু তো খাচ্ছে, মিঠুন দাদার তো অবস্থা খারাপ। আবু তালেব ভাই কালকে দেখছেন? কালকে ক্লাস করছেন? আবু তালেব ভাই, আবু তালেব ভাই আছেন? ভাইয়া কালকে ক্লাস করছেন? আমি তো ক্লাস করছি, কিন্তু যে আমি একটু মানে মানে মেহমানকে একটু ইয়ে করতেছি, আচ্ছা আগুন যাওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এলাই ভাই একটু জায়গায়, এলাই ভাই, এলাই ভাই আছেন? ভাইয়া হ্যাঁ আপনার একটু জায়গা, একটু শেষ করে দেয় এই দুইটা চ্যাপ্টার, এই 5 নাম্বারই যা আছে, নিচে কিছু নেই। কেন মিঠুন ভাই কি হয়েছে, অবস্থা খারাপ কেন? বলেন বলেন। টিটিআর বলতে তো আমরা বুঝি যে ক্লিক থ্রু রোড, যেটা মানে রেট, যেটা যে একটা কিওয়ার্ড দিয়ে যখন কেউ গুগলে সার্চ করে, সার্চ করলে যে ইয়েগুলো আসে, যে ডিসপ্লে গুলো আসে, তো ওখানে হচ্ছে ক্লিক করে কে কতজন ওটার মধ্যে এন্ট্রি করে সেই ইউআরএল এর মধ্যে ঢোকে, সেটা হচ্ছে যে আমরা রেট বলি, ঠিক আছে? তো এই আপনার টিটিআর রেটটা পেতে গেলেও আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ওই কিওয়ার্ড যদি স্পেসিফিক হয় এবং সেটা যদি ইউজার ফ্রেন্ডলি হয়, যেমন ওই যে অন পেজ এসইও সার্চ দিলেই যেরকম ভাবে এই ব্যাকলিঙ্ক বা মজের যে ওয়েবসাইট গুলো আসে, তো এই অন পেজ এসইওর যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ড রিলেটেড যে ওয়েবসাইট গুলো আসে এবং এই ওয়েবসাইট গুলোর মধ্যে যে ওয়েবসাইটকে পছন্দ করে ঢোকে এবং ঢোকার পর যে একটা রেশিও তৈরি হয়, ট্রাফিক যে জেনারেট হয়, সেটাকে আমরা টিটিআর বলতেছি। তো এইটা হচ্ছে যে অপটিমাইজ করলে এই জিনিসটা হচ্ছে যে বেশি আসে। যেমন যে ওখানে দেখেন যে অন পেজ এসইও একদম ডাইরেক্ট কিওয়ার্ড লেখাটাই আছে ব্যাকলিঙ্কের পরে, অন্য কোনো রকম সিস্টেম নাই, ঠিক আছে? সো এইটা হচ্ছে যে একটা অপটিমাইজ করছে খুব সহজে যাতে খুঁজে পাওয়া যায়। আর হচ্ছে যে ইউজ ফোরসিন টাইটেল ট্যাগ, এটা দ্বারা কি বুঝাইছে? ইউজ কোশ্চেন টাইটেল ট্যাগ বলতে কি বোঝাচ্ছে? ভাই ইউজ ফোরসিন টাইটেল ট্যাগ বলতে আপনার টাইটেল এবং ট্যাগের মধ্যে কিছু কোশ্চেন আমরা ইউজ করতে পারি। সেই কোশ্চেন হবে আপনার একটা एग्जांपल আপনি দেখাছিলেন ভাই, দরকার হলে হ্যাঁ, আপনি একটু 2 মিনিটের একটু ইয়ে করছি ভাই, আচ্ছা, আর এলাই ভাই আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। চলো বন্ধু চলো।
দেখে স্ক্রিন শেয়ার দিয়ে দেখান আপনি। ব্রাউজারের অবস্থা খারাপ করে নাড়ি ভুড়ি বের করে দিচ্ছে ব্রাউজারে। ভাই এই যে টাইটেল এবং ট্যাগের মধ্যে কি ভাই কোর্স চিহ্নটা থাকতে হবে না যে ডেসক্রিপশন করলে যাতে পড়েন বুঝতে পারো ভাই সেটা। পড়েন ওখানে কি লেখা আছে পড়েন। ডিসকভার দ্য অন পেজ ফ্যাক্টরস দ্যাট ক্যান মেক ওই যে গাইডে কি লেখা আছে পড়েন, গাইডটা কই? অন পেজ এসইও ওপেন করেন, নিয়ে আসতেছি। ওপেন করেন এই ফার্স্ট রেজাল্টটা ওপেন করেন। আচ্ছা আমি এসছি, আমি কি ইয়ে করবো? না না থাক, এরা এইভাবে দেখাচ্ছে থাক। মজ কেন? মজ না, সেকেন্ড রেজাল্টটা মজ না বাবা, ব্যাকলিং করে রেজাল্টটা। হ্যাঁ এখান থেকে দেখেন কি বলছে এখানে। বেশি দূর চলে আসছে নাকি ভাই? আরো নিচে যান। এই যে Last year we analyzed 5 million Google search results to figure out why certain page get clicked on over others. তারা খুঁজে বের করছে, ফিগার আউট কি করছে। এই যে ভাই টাইটেল we analyzed 5 million Google here that we learned about organic click through rate. আচ্ছা এটা তো ভাই সিটিআর গেল, যে এই জিনিসটা গেল। এ বলছে যে টাইটেলের মধ্যে যেটাতে কোশ্চেন অ্যাড করা আছে, যেই টাইটেলের মধ্যে কিওয়ার্ডের সাথে কোশ্চেন অ্যাড করা আছে, ওই টাইটেলগুলো নিয়ে ক্লিক থ্রু রেটটা বেশি হয়। এখন আপনি এই সার্চ রেজাল্ট থেকে বলেন তো কোন টাইটেলের মধ্যে কোশ্চেন অ্যাড আছে? খুঁজতেছি আমি। আমার তো চোখের সামনে, এই তো চোখের সামনে গেল তো। এই যে ভাই হ্যাঁ 8 নাম্বারটা বুঝছেন? এলাই ভাই বুঝছেন? এই ভাই on page zero question mark আছে।
ভাই হুম একটু হালকা লাগতেছে ভাই, মনটা খুব খুব খারাপ ছিল, এখন একটু মনটা ভালো হয়েছে। হ্যাঁ, এই আপনার পার্সোনাল প্রবলেম না? ভাই না না ভাই ভাই, দেখা এটা যায়, পার্সোনাল প্রবলেম না ভাই। ভাই দেখা যায়। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, বলেন, আপনাকে শোনা যাচ্ছিল না, বলেন। ভাই ওই যে আমার ওই ফোনে ফোন আসছিল তো ভাই, তাই কেটে গেছিল আর কি, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, তাহলে ভাই যে টাইটেল এবং ট্যাগের মধ্যে কোশ্চেন থাকবে, সেই টাইটেল এবং ট্যাগ এর হচ্ছে ক্লিক ইমপ্রেশন বেশি হয়, মানে ক্লিক বেশি পড়ে। হুম এই যে হোয়াট ইজ অন পেজ এসইও, এই যে কোশ্চেন মার্ক আছে, হুম ঠিক আছে? আচ্ছা, এটা একটা রেশিও দিয়ে দিয়েছে ভাই, যে কি রকম ক্লিক পড়ে। আবার স্ক্রিন চলে গেছে আপনার। টাইটেল উইদাউট স্ক্রিন শেয়ার কোশ্চেন দেন, কম। স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার চলে গেছে। আপনার এখানে হচ্ছে যে কোশ্চেনের টাইটেলে কোশ্চেন মার্ক থাকলে সেটা কি ধরনের রিপোর্ট একটা এখানে দেখাইছে আর কি, মানে কি রকম আপনার ক্লিক ক্লিক থ্রো রেট, রেটটা বেশি কি রকম, click through rate impression। ক্লিক থ্রো রেট বেশি, এটাই দেখাচ্ছে। যেটাতে জি, কোশ্চেন যেমন এই যে টাইটেল উইদাউট ক্লিক কোশ্চেন, টাইটেলটাতে 33% চান্স থেকে ক্লিক করার, আর এমনি নরমাল যেটা টাইটেল, সেই টাইটেলে 40% চান্স থেকে ক্লিক করার 100 এর মধ্যে। জি নিচে যান। এই যে আরেকটা এক্সাম্পল দিয়ে দিতে ভাই, আচ্ছা হোক, What নিচে is যান, the ওটা বাদ no দাও। follow link? যারা বুঝা তারা বুঝে কোশ্চেন মার্ক। নিচে যান। আচ্ছা, ফিল ইন মিসিং মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন বলতে ভাই ওই যে টাইটেলের পরে যেটা আমরা লিখি, তাই তো? খুব সহজেই যাতে বোঝা যায় যে এটার ডিটেইলসটা কি আছে। এই যে আমি যদি এক্সাম্পল স্বরূপ দেখাই, এই যে এটা ডেসক্রিপশন, হুম তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? তার কমপ্লিট গাইড টু অন পেজ এসইও, এটা হচ্ছে আমার মেটা টাইটেল। হুম আর মেটা টাইটেলের ডেসক্রিপশন হচ্ছে যে এটা দেখে অনেকেই বুঝতে পারে যে এই ইউআরএল এ কেউ ঢুকবে কি ঢুকবে না, আসলে ঢুকলে তার পারপাস হবে কিনা একটা ইনিশিয়াল আইডিয়া এই ডেসক্রিপশন থেকে মানে ট্রাফিকরা নেয়। নিয়ে যদি ভালো লাগে ক্লিক করে ঢুকে ডিটেইলস পড়বে, হুম না হলে পড়বে না। হুম তো এইটা হচ্ছে যে একটা এসইওর ফ্যাক্টর, যে আসলে টাইটেলের সাথে একটা সুন্দর একটা মেটা ডেসক্রিপশন দিলে যাতে অল্প কথায় সুন্দরভাবে বুঝতে পারে যে এর ভিতরে কি আছে, তাহলে ইন্টারেস্ট গ্রো করবে ভাই, তাই তো? হুম 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 জি, তো এই জন্য একটা লুক্রেটিভ একটা ডেসক্রিপশন লিখতে হবে টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ বা কন্টেন্ট রিলেটেড। হুম আচ্ছা, তো ওইটা যদি মিসিং থাকে ওইটা আসলে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে অ্যাট্রাকটিভ হয় আর কি। হুম এইটা বুঝাইছে। এখানে যে উইদাউট মেটা ডেসক্রিপশনের একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে যে আপনার 70 থেকে 80% এর মধ্যে হইতে পারে। হুম আর উইথ মেটা ডেসক্রিপশন, যে টাইটেলের আন্ডারে মেটা ডেসক্রিপশনটা পরিপূর্ণ থাকে এবং একদম হচ্ছে যে সামারি পড়লেই যে বোঝা যায়, এরকম ক্লিক থ্রো রেটের ইমপ্রেশন হয় বেশি, যেমন 80 থেকে 90 মানে হাই, হুম তাই তো ভাই? হুম উপরের দিকে উঠছে। নিচে যান। আচ্ছা, ইউজ রিভিউ, এটাও বাদ দেন, স্কিপ করেন, নিচে যান। আরো নিচে, আরো ইমোশন দেখেন কোথায় আছে, ইমোশন, এই যে আচ্ছা ইমোশন বড় ভাই, আপনার হচ্ছে যে টাইটেল ট্যাগের মধ্যে আপনার টাইটেল ট্যাগটা এমন হইতে হবে যাতে একটু ইমোশন রিলেটেড হয় ভাই, না যাতে ইমোশনাল হয়। আর হ্যাঁ, emotion যেমন grow করে। যেমন ফ্যান্টাস্টিক, বিউটিফুল, চিপ, তারপরে ভ্যালুয়েবল, এই যে এইসব ওয়ার্ডগুলো ইমোশনাল ওয়ার্ড না। অ্যান্ড ফ্যান্টাস্টিক কখন মানুষের লাগে, যখন এই জিনিসটা খুব আউটস্ট্যান্ডিং হয় তখন এই জিনিসটা ফ্যান্টাস্টিক লাগে। বিউটিফুল, এটাও তো একটা ইমোশন।
তারপরে চিপ রেট, মানে চিপ মানে খুব সস্তা, এটাও একটা ইমোশন। এইরকম ইমোশন যখন অ্যাড করা হয় টাইটেলের মধ্যে, তখন সেই টাইটেলগুলো অ্যাট্রাকটিভ হয় এবং সেই টাইটেলগুলো নিয়ে ক্লিক করার বা সিটিআর বেশি হয়। এটাই বলছে এখানে, টাইটেলের মধ্যে ইমোশন ইউজ করতে বলছে। আচ্ছা, তারপর আর বা যদি ন্যাচারাল হয় অ্যাজ ইউজুয়াল যেটা সবাই লেখে, ঠিক আছে, ওইটার মধ্যে মানুষের ইন্টারেস্ট কম থাকে। এটাই স্বাভাবিক। আর যদি আপনার ইমোশনাল কিছু কিওয়ার্ড ট্যাগের সাথে ইউজ করা হয় তাহলে ওইটার ক্লিক রেটটা বেশি হয়। ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে ভাই একটা তো ভাই টাইটেল বা মেটা ডেসক্রিপশন লিখতে গেলে অনেক কিছু চিন্তা করতে হবে। কালকে থেকে অনেক যে কিছু চিন্তা দেখাইতেছি, করে কালকে এই থেকে যে চিন্তা দেখাইতেছি, তখন থেকে বোঝেন নাই। আমি ভাই বুঝছি ভাই, কালকে আমি এই দেখছি ওই যে ভিডিও এসইও, এটা একটু দেখছি আমি। তো ভাই এত কিছু গবেষণা করি, 4-5 2-3 লাখ মানুষ কেমনে লিখবে ভাই? এই যে লিখতে লিখতে এক্সপার্ট হয়ে যাবেন, যখন লিখতে লিখতে যখন অভ্যাস প্রত্যেক হবে। জায়গা এক লাইন করে নিলেও তো ভাই 7-8 লাইন হওয়া যাবে। টাইটেল আবার ক্যারেক্টার আছে, ডিসক্রিপশনের ক্যারেক্টার আছে, এত ক্যারেক্টারের বেশি লেখা যাবে না, লিখলে ডট 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 আসবে, এত ক্যারেক্টারের মধ্যেই আপনাকে লিখতে হবে। নিচে যান, আর একটা হেভি সুন্দর জিনিস আছে, নিচে যান। ভাই ইউএক্স ইন্টারফেস তো ওই আপনার হচ্ছে যে একটা ডিজাইন না ভাই? ইউএক্স ডিজাইন আলাদা জিনিস, আর ইউএক্সটা হচ্ছে যে অরিজিনালি হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স। ইউএক্স ডিজাইন হয়, ইউআই ডিজাইন হয়, ইউএক্স ইঞ্জিনিয়ার হয়, ইউআই ইঞ্জিনিয়ার হয়। এসইওর ক্ষেত্রেও ইউএক্স ইউআই আছে। ইউএক্সটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আপনার আর্টিকেলটা, কন্টেন্টটা, টাইটেলটা সব কিছু দেখে একটা ইউজার কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে তার, সে গুড বিহেভ করতেছে না খারাপ বিহেভ করতেছে, সে বাউন্স করতেছে না স্টে করতেছে, সে কতক্ষণ স্টে করতেছে, সে স্টে করার পরে পরবর্তীতে ফিরে আসতেছে কিনা, এই সব কিছুটাই হচ্ছে যে ওভারঅল একটা ইউজার। এই যে আপনি যে ওয়েবসাইটে ঢুকছেন, এই ওয়েবসাইটটাতে আপনার বিহেভিয়রটা, হোল বিহেভিয়রটাই হচ্ছে অ্যানালাইজটাই হচ্ছে যে ইউএক্স। মানে ইউজার এক্সপেরিয়েন্সে গ্যাদার করবে এখান থেকে, যে কেউ বাউন্স করছে, কেউ সাইটে স্টে করে লার্নিং করছে কিনা, কেউ কতক্ষণ সাইটে ভিজিট করছে। এটাই আচ্ছা, এটা নিন ভাই। আরেকটা কোনটা কথা বলতেছিলেন? ওটা কই যে যারা নিচে জানারো, চাঙ্ক ইওর কন্টেন্ট। চাঙ্ক ইওর কন্টেন্ট, এই যে চাঙ্ক করছে। স্টেপ 5, ফাইন্ড অ্যান্ড ফিক্স ইন্ডেক্সিং প্রবলেম। এগুলো হচ্ছে চাঙ্ক কন্টেন্ট বা চাঙ্ক ইউআরএল বা চাঙ্ক কিওয়ার্ড। এটা চিয়ার আপ করে এক কথায়, যে জিনিসটা মানুষকে আকৃষ্ট করে, এই টাইপের। আচ্ছা, অ্যাডভান্স এসইও। অ্যাডভান্স এইখানে একটু দেখা দেন, এখানে একটু আপনারা সবাই জানেন এই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেন, তারপরে আমি নতুন চ্যাপ্টার ধরতেছি। অ্যাডভান্স এসইও তে বলা হয়েছে, this last chapter is a list of some of my favorite on-page techniques. So once you have optimized your page title and header 1 tag, here are a handful of tips that will help check your on-page on the text level. এটা বলা আছে যে ভাই অ্যাডভান্স অন-পেজ এসইও করতে গেলে আপনার একদম ইউজার ফ্রেন্ডলি হইতে হবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবগুলোই মনে করেন যে ভাই ওই কিওয়ার্ড রিলেটেড হলে এটা খুব হেল্প করবে ভাই। এরকম কিছু না ভাই বলতে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স কোনো এখানে ভাই হিজিবিজি কথা থাকবে না, যেগুলো কথা থাকবে সব হচ্ছে কিওয়ার্ড রিলেটেড, মানে সবকিছু ফোকাস করবে আর কি, ওই সাবজেক্ট রিলেটেড। আর তারপর ইউজ অরিজিনাল ইমেজ। গুগল থেকে কোনো ইমেজ কপি করা যাবে না, একদম ন্যাচারাল সুন্দর ক্যানন ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটার সুন্দর ডিজাইন করে একদম পরিমাপ মতো ডাইমেনশন সবকিছু ঠিকঠাক করে আপনার ইমেজটা আপলোড করতে হবে। ভাই ইমেজেরও তো অবশ্যই এসইও করতে হবে, টাইটেল, ট্যাগ বা ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন অনুযায়ী ভাই, নাকি? ইয়েস অবভিয়াসলি, আমি যেমন করে দেখাইছি। জি,
ওইটা এখানে মেনশন করছে, ইউজ অরিজিনাল ইমেজ। ওকে, ডু ইউ ইউজ স্টক ইমেজ ইন ইওর কন্টেন্ট, বলছে কি অল দোজ স্টক ইমেজ মাইট বি চেঞ্জিং অর রেশিও। ইমেজের পিকচার দিছে না, ওই এই যে এটা হচ্ছে স্টক, মানে ন্যাচারালি যেটা থাকে ভাই, হুম আর এটা হচ্ছে ইউনিক, একদম ক্যামেরা দিয়ে তুলে লাইভ এটা তুলে ন্যাচারালি দিছে। থাকে তা না, স্টক হচ্ছে যে আমরা শাটার স্টক, পিক্সেল, পিক্সাবে, এই যে স্টক ইমেজ সাইট আছে, এই সাইটগুলো থেকে যে ইমেজ ব্যবহার করি সেই ইমেজ এটা। আর ইউনিক মানে হচ্ছে একদম জেনুইন, আপনি ছবিটা তুলছেন, যেই ছবিটা আপনার নিজের তোলা ছবি আপনি ওয়েবসাইটে দিচ্ছেন, সেটা হচ্ছে ইউনিক বলছে। জি, ওইটা দিলে ইমেজকেও যদি সুন্দর করে এসইও করা যায়, অপটিমাইজ করা যায়, তারপর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন অনুযায়ী, তাহলে যখন ওই আমরা অন পেজ এসইও লিখে বা যে ওয়েবসাইটের নাম লিখে বা যে কিওয়ার্ড দিয়ে সার্চ দেবো, সেই কিওয়ার্ড রিলেটেড ওই যে আমরা যেখানে ইমেজ আসে, এই যে উপরে কই গেল, এই যে ইমেজ, ভিডিও, নিউজ, বুক, এই ইমেজের মধ্যে এরকম ভাই থাকলে শো করবে, তাই তো ভাই? হুম হুম আচ্ছা, ডুপ্লিকেট ইমেজ ভাজ ইউনিক, এটা তো এমনিতে বোঝা যায়। ডুপ্লিকেট ইউজ করলে ফাইবারে আমাদেরকে অ্যালাউ করে না। ইন্টারনাল লিংক তো ভাই এটা হচ্ছে যে একটা ইফেক্টিভ বিষয়, যেটা আমরা দেখছি যে সেটাও পেজের র্যাঙ্কিং বাড়ায় ভাই, না মানে ট্রাফিককে তার ওয়েবসাইটে অনেক সময় থাকার জন্য ইন্টারনাল লিংক মানে খুব ভাই কার্যকরী, না? ইয়েস এক লিঙ্ক থেকে আরেক লিঙ্ক, এক লিঙ্ক থেকে আরেক লিঙ্ক, এক লিঙ্ক থেকে আরেক লিঙ্ক, এভাবে এক মিনিট করে থাকলেও 5টা লিঙ্কে ক্লিক করলেও 5 মিনিট ওয়েবসাইটের ট্রাফিক এমনিতেই ইয়ে হয়। এই যে এটা মনে হয় ল্যান্ডিং পেজ, এখান থেকে ঢুকছে, এখানে ঢুকছে, এখানে ঢুকছে, একটা এক্সাম্পল মনে হয়। ওই তিন জায়গায় লিঙ্ক আপ করা আছে, এক লিঙ্কে ঢুকে আরেক লিঙ্কে গেছে, আরেকটা পেজে গেছে, সেকেন্ড লিঙ্কে ঢুকে আরেকটা পেজে গেছে, থার্ড লিঙ্কে ঢুকে আরেকটা পেজে গেছে, ওই পেজগুলো কিছুক্ষণ স্টে করছে, এটাই বুঝাইছে। নিচে শেষ করে দেন, আর অল্প একটু আছে, শেষ করে দেন। এই যে ভাই আসছে, এই স্যারে নিচে আর কিছু নাই মনে হয়। কম্প্রেসিভ কন্টেন্ট, বুস্ট ইউর পেজ, এই যে পেজ স্পিড, বুস্ট ইউর পেজ স্পিডের উপরও ওয়েবসাইট র্যাঙ্কিংটা ডিপেন্ড করে। বুস্ট ইউর পেজ স্পিড ভাই এই আপনার ওয়েবসাইটের স্পিড চেক করার জন্য ভাই ইয়ে আছে না, ফ্রি কিছু টুলস আছে না যেগুলোতে করা যায়? দিচ্ছি। আর কিছু আছে নাকি নিচে দেখেন, না থাকলে আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি আপনার কোশ্চেন আনসার। না ভাই সমস্যা নেই, আর তো মনে হয় কিছু নাই ভাই। এই ডেস্কটপ ইমেজ অপটিমাইজেশন যেটা বললাম, ইমেজ অপটিমাইজ কিভাবে করতে হয়, এটা মানে অন পেজ যেটা ভালো করে বুঝতে পারি, এখন আমাকে একটু প্র্যাকটিক্যালি দেখতে হবে। কি করতে হবে? প্র্যাকটিক্যালি যদি করে দেখতে পারতাম তাহলে ভালো। প্র্যাকটিক্যালি করেন, ব্লগের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন। আপনি তো ব্লগ সেট খুলছেন, ওটাতে অ্যাপ্লাই করেন। হাজার ব্লগ খুলতে হয়, আপনি তো কোটি ব্লগ খুলতে পারেন। ব্লগে তো কোনো লিমিটেশন নেই, কোনো টাকা পয়সা লাগে না, আপনি নিজেই একদম প্র্যাকটিস করা শুরু করেন। এই এসইও প্র্যাকটিস ছাড়া ভাই আপনাদের কোনো বুদ্ধিই নেই। কারণ এসইও আমি ওই জন্য শুরুতে দেখাই দিয়েছি যে কীভাবে আপনারা এসইওটা ইমপ্লিমেন্ট করবেন, আর এখন আপনাদেরকে থিওরি দিলাম যে এই জিনিসগুলো আপনাদের এই থিওরিগুলো অ্যাপ্লাই করতে হবে। আর বাকি এই মাঝখানের যে গ্যাপটুকু আছে, গ্যাপটুকু এখন আপনাকে নিজেকে প্র্যাকটিস করে ফিল আপ করতে হবে। এতটুকু হয়েছে, আর কিছু নাই, এটাতে নাই আর কিছু। জি ভাই। আচ্ছা দেখেন, সাথী আপু কই? সাথে আপু খুশি এ কামনা ভাই লিংক পাঠান না, এই আপনার যাদের বাকি আছে এখনো ওই লিংক আর হচ্ছে অ্যামাউন্টের পরিমাণ এগুলো সবগুলো দেন। কামরুল ভাই, হ্যাঁ আপু, আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছি, ওটা তো দেন না ভাই প্লিজ।
ওয়াও, একই সাথে একই সময়ে একই দিনে একটা ব্যাচ থেকে $35 ইনকাম। উফ, ফিলিং বেটার। এই যে এলাই ভাই আছেন নাকি? এলাই ভাই, এলাই ভাই আছেন? ভাই আছি ভাই আছি। এই যে দেখেন পেজ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না না ভাই এখনো দেখতেছি না, ট্যাবে যান। দেখা যাচ্ছে ভাই। ভাই তাহলে আমি পিন করে নেই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দিছি দিছি দিছি, পিন করে নিতে হবে, দিছি। এখন দেখা যাচ্ছে না? এখন দেখা যায়? ভাই আচ্ছা দেখেন, এই যে আপনি পেজ স্পিড চেক করতে চান, পেজ স্পিড চেকের জন্য গুগলের একটা বাই ডিফল্ট একটা সাইটই আছে, developers.google.com/speed/page-speed/insight। এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো ইউআরএল নিয়ে এসে পেস্ট করলেই, যে কোনো ইউআরএল নিয়ে এসে পেস্ট করলেই ওরা অ্যানালাইজ করে দিবে পেজ স্পিড। এটা মোবাইল ডিভাইসের জন্য দিবে আর একটা ডেস্কটপ ডিভাইসের জন্য দিবে, এটা পেজ স্পিডটা চেক করে। তারপর যদি কোনো ইরোর থাকে সেই ইরোরটাও ফাইন্ড আউট করে দিবে। আরে কিসের লিঙ্ক? মিটের লিঙ্ক কেন দিছি আমি? দূর ঘন্টা। আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটটার বা এই ইউআরএলটা শুধু পেজ স্পিড চেক করে দিল। পেজ স্পিড চেক করে দিল 100-এর মধ্যে 54। এর ইরোর কোথায় কোথায় আছে সেই ইরোরগুলোও, এই যে কতক্ষণ লাগতেছে এর পেজ লোড হইতে, 11 সেকেন্ড লাগতেছে পেজ লোড হইতে, ঠিক আছে? এই যে কোথায় কোথায় ইরোর আছে, এই যে এই প্রবলেমটা সলভ করলে তার 1.5 সেকেন্ড আগায় যাবে, এই প্রবলেমটা সলভ করলে তার 35 সেকেন্ড আগায় যাবে, মানে এই দুটো প্রবলেম সলভ করলে তার 2 সেকেন্ড আগায় যাবে। এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। ডেস্কটপের জন্য দেখি কী অবস্থা। ডেস্কটপের জন্য এর হচ্ছে 69%। ডেস্কটপের তেমন কোনো ইরোর নাই, মোটামুটি চলে, অ্যাভারেজে ঠিক আছে। না না না, স্পিড 100-এর মধ্যে 69%। এর স্পিড স্কোর হচ্ছে 69% 100-এর মধ্যে, বুঝতে পারছেন? এটা শুধু লোডিং স্পিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজটা লোডিং স্পিড, মানে পেজের কোয়ালিটি সব কিছু এখানে ডিপেন্ড করে। বুঝতে পারছি ভাই। আপনি ভাই এর চ্যাট বক্সে গিয়ে দেন ভাই, কি জানেন? পেজ স্পিড টেস্ট লিখে সার্চ দেন, ফার্স্টে যে লিংকটা আসবে সেটাই। সব ফ্রি, কষ্ট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা না দিলে কি হয়? লিংকটা আপনি সেভ করে রাখি। আচ্ছা দিচ্ছি। কামরুল ভাই এটা কথা বলেন না। কামরুল ভাই রাখে না কেন গেল আপু? আমার মনে থাকে না না। আচ্ছা তাহলে এই যে পেজ স্পিড চেকের জন্য যে কামরুল ভাই মানে এলআই ভাই কালকে বলছেন, এই যে পেজ স্পিড চেকার, এটা ফ্রিতে, এটাতে কোনো পেড টেড নেই। এটা আপনার অ্যানালাইজও করে দিবে যে কী কী ইরোর আছে, কী কী ইরোর সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে আমরা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, আমি এর আগের দিন বলছিলাম গুগলের কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, মানে আমরা যে অন পেজ করলাম, অফ পেজ করলাম, ব্যাকলিঙ্ক করলাম, অন পেজের মধ্যে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, মেটা ট্যাগ, ইমেজ,
তারপরে হচ্ছে মানে এত কিছু নিয়ে যে অন পেজ করলাম, অফ পেজের মধ্যে ব্যাকলিঙ্ক করলাম, গেস্ট পোস্ট করলাম, লিঙ্ক বিল্ডিং করলাম, সোশ্যাল শেয়ার করলাম, সোশ্যাল সিগন্যাল পাঠালাম, বুকমার্ক করলাম, ফোরাম পোস্টিং করলাম, এই যে এত কিছু করলাম, এত কিছু করে টোরে আসলে আমরা মানে 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 যে করলাম যে আসলে এইগুলো মানে কতটুকু আমার কাজে লাগলো, বা এই যে কাজগুলো করলাম এর কোন কোন জিনিসগুলো গুগল যে একটা ওয়েবসাইটকে যে র্যাঙ্কে দিবে, একটা ওয়েবসাইটকে যে র্যাঙ্কে নিয়ে আসবে, একটা ওয়েবসাইটকে যে আপনার ফার্স্ট পেজে নিয়ে আসে বা 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসে, বা একটা ওয়েবসাইটের যে মানে কি কি কোন মাপকাঠিতে কি কি জিনিস একটা ওয়েবসাইটের বা একটা লিঙ্কের কোন কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়ে গুগল একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসে, সেই ফ্যাক্টরগুলোকে, সেই সব কিছুকে সেই যেই জিনিসগুলো একটা মানে গুগল একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে যেই জিনিসগুলো দেখে, সেই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে মানে কোন কোন জিনিসগুলো দেখে সেই ফ্যাক্টরগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তবে গুগল আসলে পার্সোনালি ওইভাবে সব কিছু মানে ইন ডিটেলস শেয়ার করে না যে সে আসলে কোন জিনিসগুলোকে ফোকাস বেশি করে। তবে সব মার্কেটাররা মিলে একটা মোটামুটি একটা স্ট্রাকচারে আসছে যে এরকম গুগলের 200 র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, মানে গুগলের 200টা এরকম রিকোয়ারমেন্ট আছে বা ক্রাইটেরিয়া আছে, বা মানে 200টা এরকম টপিকস আছে যে টপিকসগুলো গুগল দেখে বা গুগল ফোকাস করে, বা যেটা টপিক্সের উপরে ভিত্তি করে বা যেই থিমগুলোর উপরে ভিত্তি করে বা যেই রিকোয়ারমেন্টগুলোর উপরে ভিত্তি করে গুগল একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়। তো আজকে আমরা দেখি সেই জিনিসগুলো কি কি, কোন জিনিসগুলোর উপরে ভিত্তি করে গুগল আসলে র্যাঙ্কে দেয়। তাই হচ্ছে ইউ মাইট অলরেডি know that Google use over 200 ranking factors, 200 ranking factors in their algorithm. But what the heck are they? Well, you are in for a treat because I am put together a couple list. Some are proven, some are controversial. Some are proven যে আমি আপনাকে বললাম যে গুগল আসলে নিজে থেকে বলে না যে সে কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দেয়। এই কারণে এখানে বলছে যে কিছু জিনিস প্রমাণিত আর কিছু জিনিস নিয়ে একটু মতভেদ আছে, ঠিক আছে। আদার আর এসিও নিয়ার বাট অল অফ দ্য আচ্ছা এখানে সে কয়েকটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এখানে সে 9টা টপিকস নিয়ে আসছে, যে 9টা টপিক্সই মূলত এই 9টা টপিক্সের উপরেই ভিত্তি করে হচ্ছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর 200টা যে র্যাঙ্কিং ফ্যাক্টর, এই 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরকে সে 9টা টপিক্সে ভাগ করছে। এই 9টা টপিক্সের মধ্যেই 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর সে রাখার চেষ্টা করছে। আচ্ছা সেই 9টা টপিক্সগুলো কী কী, সেটা হচ্ছে ডোমেইন ফ্যাক্টর, পেজ লেভেল ফ্যাক্টর, সাইট লেভেল ফ্যাক্টর, ব্যাকলিঙ্ক ফ্যাক্টর, ইউজার ইন্টারাকশন ফ্যাক্টর, স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলস, ব্র্যান্ড সিগন্যাল, অনসাইট ওয়েব স্ক্যাম ফ্যাক্টর, অফসাইট ওয়েব স্ক্যাম ফ্যাক্টর। তাহলে কী হইলো? তাহলে হইলো যে গুগলের যে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা ধরে নিলাম যে গুগলের 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এই 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরকে সে 9টা ক্যাটাগরিতে ভাগ করছে। 9টা ক্যাটাগরির মধ্যে একটা ফার্স্ট যেটা মানে এক গুগলের রোবট ফার্স্ট ওয়েবসাইটে এসে যেটা দেখে সেটা হচ্ছে ডোমেইনটা দেখে, আগে ডোমেইনটা দেখে, ডোমেইন নিয়ে তার ওটাকে বলছে ডোমেইন ফ্যাক্টর। তারপরে যে পেজটা আসে সে পেজটাকে দেখে, পেজটাকে বলছে সে পেজ লেভেল ফ্যাক্টর। তারপরে ওয়েবসাইটটাকে দেখে, ওয়েবসাইটটাকে দেখে যে ওয়েবসাইট সাইট লেভেল ফ্যাক্টর। তারপরে হচ্ছে ব্যাকলিঙ্ক ফ্যাক্টর। তারপরে ইউজার ইন্টারাকশন, ইউজার ওখানে কীরকম বিহেভ করতেছে। তারপরে গুগলের কিছু স্পেশাল অ্যালগোরিদম আছে সেই রুলসগুলো দেখতেছে। তারপর ব্র্যান্ড সিগন্যাল আছে, তারপর অনসাইট ওয়েব স্ক্যাম আছে, অফসাইট ওয়েব স্ক্যাম আছে। আচ্ছা এখন আমরা দেখি তাহলে হচ্ছে গুগল ডোমেইনের মধ্যে কোন কোন ফ্যাক্টরগুলো, কোন কোন জিনিসগুলো গুগল ডোমেইনের মধ্যে দেখে। গুগল ডোমেইনের মধ্যে দেখে ডোমেইন এজ, সবার ফার্স্টে গুগল যখন একটা ওয়েবসাইটে ঢোকে, গুগলের ক্রলার বা রোবট যখন কোনো একটা ওয়েবসাইটে ঢোকে সবার ফার্স্টে দেখে গুগল ওই ডোমেইনটার এজ কত। আমরা ডোমেইন এজ কোত্থেকে দেখছিলাম মনে আছে? জি ভাই আর্কাইভ কোন টুলস দেখাইছে? ভাই এটা আপনার কি হবে স্যামরুজ ভাই, হ্যাঁ স্যামরুজ জি ভাই, স্যামরুজ দেখাইছে। আর কেউ স্যামরুজ না কি জানি কি নাম ভাই দেখতে হবে, দেখেন দেখে বলেন। ভাই এসইও কুইক দেখাইছে, এসইও কুইক কই তাও ভুল বলতেছে। এসইও কোয়াক কেন ভাই? আচ্ছা আচ্ছা ভাই ওইগুলো দেখা হয়নি তো। না ভাই আমি বলতেছি ভাই, বলেন ভাই বলেন। স্মল টুলস এসইও তো স্মল টুলস
এসইও কোয়াক দেখাইছে আমাদেরকে, এসইও কোয়াক দেখাইছে কোনো জি ভাই, ডোমেইনের একটু এজ। ভাই। তাহলে কি হলো, গুগলের রোবট ফার্স্টে এসে যে জিনিসটা দেখে ওয়েবসাইটে সেটা হচ্ছে যে ওই পেজটার যে ডোমেইনে সেই ডোমেইনটার এজ দেখে আগে, সবার ফার্স্টে এসে গুগলের রোবট ওই ডোমেইনটার এজ দেখে। আচ্ছা, তারপরে কি দেখে, কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য টপ লেভেল ডোমেইন, মানে কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য টপ লেভেল ডোমেইন মানে হচ্ছে যে আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ, অডিয়েন্স যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছে বা আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চে র্যাঙ্কে আসতে চাচ্ছি, আমি ওয়েবসাইট ওনার অর অডিয়েন্স যেই হোক না কেন, দুই পক্ষের যে পক্ষই যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছে আর আমি যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসতে যাচ্ছি, ওই কিওয়ার্ডটা ওই ডোমেইনের মধ্যে আছে কিনা, মানে এক্স্যাক্ট ওই ডোমেইনে ওই কিওয়ার্ডটা আছে কি না এটা দেখে। যেমন হচ্ছে যে অন পেজ এসইও এই কিওয়ার্ডটা ওই ডোমেইনে আছে কি না, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটু বিস্তারিত পরে আসতেছি। তারপরে কি দেখে, কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন ডোমেইন, মানে কিওয়ার্ডটা ওই ডোমেইনের ফার্স্টে আছে কিনা এটা দেখে গুগল। আগে দেখে, প্রথমে দেখে ডোমেইনেস, তারপরে দেখে যে যে কিওয়ার্ড দিয়ে অডিয়েন্স সার্চ করছে ওই কিওয়ার্ডটা ওই ডোমেইনের মধ্যে আছে কিনা। যদি না থাকে, ডোমেইন আলাদা জিনিস, সাবডোমেইন আলাদা জিনিস, মাথায় রাখিয়েন কিন্তু। ডোমেইন আর সাবডোমেইন মিলাই ফেলিয়েন না, গুলাই ফেলিয়েন না। ডোমেইন আর সাবডোমেইন তো নতুন করে চিনাইতে হবে। না ভাই, তারপরে গুগল দেখে কিওয়ার্ডটা ওই ডোমেইনের ফার্স্টে আছে কিনা। তারপরে দেখে কিওয়ার্ডের রেজিস্ট্রেশন লেন্থ আছে, প্রতিটা কিওয়ার্ডে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমরা যদি এখন নেম চিম্পে যাই, দেখি নেম চিম্প। আচ্ছা, আমরা কালকে কি নিয়ে কথাবার্তা বলছি, অন পেজ। আরে হয়েছে, আমার টপিক ছিল কালকে আমাদের অন পেজ এসইও। আচ্ছা, আমরা এই যে অন পেজ এসইও আমাদের ধরলাম আজকে আমাদের মেইন টপিকস বা মেইন কিওয়ার্ড হচ্ছে অন পেজ এসইও। আমি এই তিনটা জিনিসকে একসাথেই বলতেছি এখন, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনিয়ে। ডোমেইন, রেজিস্ট্রেশন লেন্থ, কিওয়ার্ড, আর হচ্ছে যে কিওয়ার্ড ইন টপ লেভেল। আচ্ছা, কিওয়ার্ডের প্রতিটা কিওয়ার্ডের লেভেল থাকে। দেখেন, আমি কালকে আপনাদেরকে দেখাইছি কিনা জানি না, onpageseo.com এই ডোমেইনটার প্রাইস হচ্ছে $16,000 এক বছরের জন্য। এক বছরের জন্য এই ডোমেইনটা যদি আপনি নিতে চান তাহলে $16,000 আপনাকে দিতে হবে। এই ডোমেইনটার রিনিউ দেখছেন, এই যে এখানে লেখা আছে রিনিউ প্রাইস $8.5, রিনিউ প্রাইস। তার মানে আপনি যদি এই ডোমেইনটা কন্টিনিউ করতে চান তাহলে এই $16,000 সাথে আবার $10 দিতে হবে রিনিউ চার্জ হিসেবে। $16,000 সাথে রিনিউ চার্জ দিতে হবে। তো তাহলে এখানে কি বললাম যে ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ, মানে ডোমেইনটা, এই যে ডোমেইনগুলো আছে এই ডোমেইনগুলো কিন্তু আসলে কেনা হয় সর্বনিম্ন 1 বছরের জন্য, সর্বনিম্ন 1 বছরের জন্য কেনা হয় ডোমেইনগুলো। তারপরে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত একটা ডোমেইন কেনা যায়। এলাই ভাই, স্পিকার অফ করেন। আচ্ছা, তাহলে কি বললাম, একটা ডোমেইন কেনা যায় 10 বছরের জন্য। 1 বছর যদি $16,000 দিতে হয়, $16,000 দিতে হয়, 10 বছরের জন্য কত টাকা দেওয়া লাগবে? না, এটা এই যে এখন দেখেন এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই ডোমেইনটা .com ডোমেইনটা 16,000, আবার অন পেজ এসইওরই আবার উল্টাপাল্টা ডোমেইন আছে। অন পেজ এসইও ক্লাব আছে, লাইভ আছে, .net আছে, হেল্প আছে। এই ডোমেইনগুলোর আবার দেখেন এই যে $2 পার ইয়ার। এই যে অন পেজ এসইও ডিজিটাল, এই ডোমেইনটার চার্জ হচ্ছে, হ্যাঁ বুঝিনি,
এই ডোমেন দিয়ে তো আমরা সেই ইয়া পাবো না ভাই। হ্যাঁ, টার্গেটেড ইয়া ছিল। এইটাই বলতে চাচ্ছি আমি, যে এই যে এখানে ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ আছে, যেই ডোমেইনটা যত দিনের জন্য রেজিস্ট্রেশন করা, এটাও গুগলের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। আপনার কোনো একটা ওয়েবসাইটকে বা ওয়েব পেজকে যে র্যাঙ্কে দিচ্ছে, এটাও গুগল বিবেচনা করে যে ওই ডোমেইনটা কত দিনের জন্য রেজিস্ট্রেশন করা। আপনাদেরকে তো এক্সপায়ার ডোমেইন ডোমেইন রিসার্চ দেখায় নেই, ডোমেইন রিসার্চ দেখলে বুঝতে পারতেন যে এক্সপায়ার ডোমেইন নামে একটা ওয়ার্ড আছে। এই লাইসেন্স রেজিস্ট্রেশন যে করছেন আপনি 1 বছরের জন্য, যে এই ডোমেইনটা কিনলেন 16,000 টাকা দিয়ে, আপনার যখন 1 বছর শেষ হয়ে যাবে তখন এই ডোমেইনটা যদি আপনি রিনিউ না করেন, আবার 16,000 মানে তখন যদি আপনার 16,000 বা মানে এই সাথে $10 চার্জ দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, রিনিউ না করেন, তাহলে হচ্ছে যে আবার এটা ফ্রি হয়ে যাবে, তখন অন্য কেউ তখন এই ডোমেইনটা কিনে নিতে পারবে। ঠিক আছে, তো এই ডোমেইনটা কোনো একটা ডোমেইন একটা নির্দিষ্ট মানুষ তো ডোমেইন কেনে লাইফ টাইম। মানুষ কি কখনো নাম চেঞ্জ করে, নিজের নাম চেঞ্জ করে না, তেমন ওয়েবসাইটের ডোমেইনও কেউ চেঞ্জ করতে চায় না। তো যেই সব ডোমেইনের রেজিস্ট্রেশন চেঞ্জ হয় না, মানে একই রেজিস্ট্রেশনে সবসময় একই মালিকানায় চলে বা অনেক দিনের জন্য রেজিস্ট্রেশন করা থাকে, তা সেটা হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ। যত দিনের জন্য রেজিস্ট্রেশন করা, তখন ওই ডোমেইনটাকে গুগল গুরুত্ব দেয়। 40 ওই ডোমেইনটাকে গুগল গুরুত্ব দেয়, ওই ডোমেইনটাকে গুগল একটা ভ্যালুয়েবল ডোমেইন হিসেবে ধরে নেয়। তারপরে কি বললাম, যে এই যে আপনার কিওয়ার্ড ইন ফার্স্ট ওয়ার্ড, দেখেন আমরা যে ডোমেইনটা কিনছি, আমার গোটা ডোমেইনটাই কিন্তু হচ্ছে যে কিওয়ার্ড, আমার এখানে কিন্তু আদার্স কোনো ওয়ার্ড নাই। যদি এখানে যদি অন পেজ এসইও 2020 বা অন পেজ এসইও ফার্স্ট অন পেজ এসইও গ্রো অন পেজ এসইও গ্রো আপ, এইরকম যদি আমি ডোমেইন কিনতাম, তাহলে সেটা কিন্তু আমার এই যে এই ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে পড়তো, যে অন পেজ এসইও কথাটা কিওয়ার্ডের বা ডোমেইনের ফার্স্টে আছে কিনা, আর সেকেন্ডে পড়তো যে অন পেজ এসইও কথাটা ডোমেইনের মধ্যে আছে কিনা, টপ লেভেল। এখানে বলছে টপ লেভেল, এই যে onpageseo.com এগুলো হচ্ছে টপ লেভেলের ডোমেইন। এগুলো লেভেল আছে, ডোমেইনের অনেক লেভেল আছে। তো এই লেভেলের উপরে, অনেক লেভেল বলতে 2-3টা লেভেলই আছে, তো এই লেভেলের উপরেও ডিপেন্ড করে যে এই ডোমেইনটা আসলে কোন লেভেলের। onpageseo.com যদি আমি কিনি, তাহলে এটা হচ্ছে যে একদম টপ লেভেলের ডোমেইন হয়তো, ঠিক আছে। এরকম মিডিয়াম, এই ডোমেইনটা আছে $2 $1 যে ডোমেইনটা, এইটা হচ্ছে যে ফ্রি ডোমেইন, যেটা সেটা একদম পোর ডোমেইন। এই যে কই গেল, ফ্রি তো নাই এখানে। এই যে $2 যে ডোমেইনটা, এটা হচ্ছে একদম পোর ডোমেইন। এই ডোমেইন দিয়ে আসলে কেউ সার্চও করবে না, এই ডোমেইন দিয়ে আমাদের কোনো লাভও নাই। তবে আপনি যদি এই ডোমেইন দিয়ে যদি নিজে কিছু করতে চান, তাহলে এই ডোমেইনগুলো আপনার প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন, কিনতে পারেন। 3টা জিনিস হচ্ছে যে আমি বুঝাই দিলাম, ডোমেইন লেন্থটা কি, রেজিস্ট্রেশন লেন্থটা কি, আবার ডোমেইনটা কীভাবে ফার্স্টে থাকে, আবার হচ্ছে যে ডোমেইন কিওয়ার্ডটা কীভাবে ফার্স্টে থাকে, আর কিওয়ার্ডের লেভেল, এই 3টা একেবারে। তারপরে কিওয়ার্ডস ইন সাব ডোমেইন, এই যে দেখেন আমাদের এটা কিন্তু একটা ডোমেইন, ব্যাকলিঙ্কও একটা ডোমেইন, এখানে কিন্তু আমাদের কিওয়ার্ডটা নাই, বাট সাব ডোমেইন, যেটা সাব ডোমেইন আছে সেখানে কিন্তু আমাদের কিওয়ার্ডটা আছে। কালকে যেটা বা আমাদের যদি অন পেজ এসইও থাকতো, তাহলে এই অন পেজ এসইও কিওয়ার্ডটা যদি এখানে থাকতো, তাহলে এই সাব ডোমেইনের মধ্যে যদি কিওয়ার্ডটা থাকতো, তাহলে সেই কিওয়ার্ডটা বা ইউআরএলটাকেও বা ডোমেইনটাকেও গুগল প্রায়োরিটি দিত। তারপরে ডোমেইন হিস্টোরি আছে। ডোমেইন হিস্টোরি হচ্ছে এই যে ডোমেইন, যে বললাম যে ডোমেইনটা আপনার চেঞ্জ হচ্ছে, ওনারশিপ চেঞ্জ হচ্ছে, রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে 1 বছরের জন্য আপনি ইউজ করেন, তারপরে যদি রিনিউ না করেন, আরেকজন এটা রেজিস্ট্রেশন করছে, আরেকটা হোস্টিংয়ে নিয়ে যায় এটাকে সেট আপ করছে। তো এই যে বিভিন্ন হোস্টিংয়ে, একটা ডোমেইন বিভিন্ন হোস্টিংয়ে সেট আপ হচ্ছে, এরকম যদি হিস্টোরি না থাকে, একটা ওনারই যদি ডোমেইনটা হ্যান্ডেল করে এবং একটা ওয়েবসাইটের মধ্যে যদি ইনক্লুড থাকে, তাহলে সেটা আপনার একটা হচ্ছে গুড ডোমেইন হিস্টোরি হচ্ছে। এই হিস্টোরির উপরেও কিন্তু গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর ডিপেন্ড করে। তারপরে এক্সাক্ট ম্যাচ ডোমেইন দেখাইলে আমি প্যানালাইজ হোল ওনার, আপনি যদি কখনো এই ডোমেইনের আন্ডারে যদি প্যানালাইজ খান গুগলে, আপনি একটা ওয়েবসাইটে বা হোস্টিংয়ের মধ্যে এই ডোমেইনটা অ্যাড করছেন, হোস্টিংটা এমনভাবে আপনি ইউজ করছেন যে গুগল এই ডোমেইনটা প্যানালাইজ দিচ্ছে, তাহলে সেই প্যানালাইজ ডোমেইন থেকেও আপনি র্যাঙ্কে আসতে পারবেন না। তারপরে ডোমেইনের মধ্যে দেখবেন যে অনেক সময় amazon.in.co.uk দেখছেন হয়তো আপনারা, এরকম কান্ট্রি ওয়াইজ যেসব ডোমেইন, সেগুলোকে বলা হচ্ছে কান্ট্রি TLD। এইসব ডোমেইনকে এইসব ডোমেইনকে গুগল কান্ট্রি ওয়াইজ র্যাঙ্কে নিয়ে আসে। এটার উপরে আপনি যদি কোনো কিওয়ার্ডে স্পেসিফিক কান্ট্রিতে স্পেসিফিক কিওয়ার্ডে যদি র্যাঙ্কে আসতে চান, সেক্ষেত্রে আপনি এই ডোমেইনগুলো ইউজ করতেন, তখন ওটা কান্ট্রি ওয়াইজ ডোমেইনটা চেক করে গুগল। আজকে কি আর কন্টিনিউ করব? আচ্ছা করি। পেজ লেভেল ফ্যাক্টর আছে। পেজ লেভেল ফ্যাক্টরের মধ্যে কি আছে? পেজ লেভেল ফ্যাক্টরটা শেষ করি। আচ্ছা এটা শেষ করেন। এই পেজ লেভেল ফ্যাক্টরটা শেষ করি, নাহলে এটা অনেক কিছু থাকে যাবে।
আচ্ছা, পেজ লেভেল ফ্যাক্টরের মধ্যে কি কি আছে? পেজ লেভেল ফ্যাক্টরের মধ্যে আছে যে আমরা দেখছি অন পেজ এসইওতে কিওয়ার্ডটা থাকতে হবে টাইটেলে। তারপরে হচ্ছে যে টাইটেল ট্যাগ স্টার্টেড উইথ কিওয়ার্ড, আমাদের টাইটেলটা যদি আমাদের এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে স্টার্ট হয়ে থাকে। তারপরে ডিসক্রিপশনের মধ্যে যদি আমাদের টাইটেলটা থাকে, তারপরে H1 ট্যাগের মধ্যে যদি আমাদের টাইটেলটা থাকে। তারপরে এখানে কি বলছে IFIDC, এটা হচ্ছে the often happens the likely to ও আচ্ছা, IFIDC হচ্ছে আপনার ওই কিওয়ার্ডটা আপনি কতবার আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করছেন। ওই কিওয়ার্ডটা হচ্ছে IFIDFটা হচ্ছে আপনার ওই কিওয়ার্ডটা আপনি কতবার কন্টেন্টের মধ্যে ইউজ করছেন। তারপরে আছে হচ্ছে কন্টেন্ট লেন্থ, আপনার কন্টেন্টটা কত ওয়ার্ডের। এই যে দেখেন এখানে একটা খুব সুন্দর গ্রাফ দিছে। আপনার কন্টেন্ট যদি হয় 1800 থেকে 2000 ক্যারেক্টারের মধ্যে, 1800 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে যদি আপনার 1800 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে যদি আপনার কন্টেন্টটা হয়, তাহলে সেই কন্টেন্টটাকে গুগল প্রায়োরিটি দেয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। আপনার কন্টেন্ট লেন্থ যদি 1800 থেকে 2000 ক্যারেক্টার বা তার বেশি হয়, তাহলে সেই কন্টেন্টগুলোকে গুগল প্রায়োরিটি দেয় র্যাঙ্কের জন্য। অনেক ভিতরের জিনিস জানাই দিচ্ছি আপনাদেরকে। তারপরে টেবিল অফ কন্টেন্ট, আপনার কন্টেন্ট আরেকবার কি মামা? সব জিনিস অত ডিটেলস পরে নিয়েন। টেবিল অফ কন্টেন্ট মনে হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে যদি বিভিন্ন আরও সাব কন্টেন্ট থাকে, যেমন দেখেন এখানে গেট হাই কোয়ালিটি ব্যাকলিংকের এখানে আছে পাবলিশ। এই টেবিল অফ কন্টেন্ট মানে আপনার আরও যদি একটা কন্টেন্টের মধ্যে আরও যদি অন্যান্য কন্টেন্ট থাকে, সেটাই এখানে বলছে যে টেবিল অফ কন্টেন্ট। তারপর হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি তো জানেনই, দেখছেনই আপনারা। তারপরে লং টেল কিওয়ার্ড বা এলএসআই ভার্সন দেখছেন। কিওয়ার্ডের আপনারা যদি ডিসক্রিপশনের মধ্যে, টাইটেলের মধ্যে, ট্যাগের মধ্যে যদি লং টেল কিওয়ার্ড ইউজ করেন, এলএসআই ভার্সন যদি কিওয়ার্ডের আপনার ডিসক্রিপশনের মধ্যে ইউজ করেন। তারপরে পেজ কভার টপিকস ইন ডিপ, আপনারা যদি একটা টপিক্সের উপরে যদি ডিপলি আপনার কন্টেন্টটা লেখেন, মানে গোটা পেজটাই যদি একটা কন্টেন্টের উপরেই নির্ভর করে আর্টিকেল লেখা হয়। মোসাদ্দেক ভাই যেরকম মাল্টি নিশ নিয়ে কাজ করতে যাচ্ছে, এরকম মাল্টি নিশ নিয়ে না হয়ে যদি শুধুমাত্র একটা টপিক্সের উপরে ভিত্তি করে যদি কন্টেন্ট লেখা হয়, বা একটা টপিক্সের উপর ভিত্তি করে যদি আপনার ওয়েব পেজের মধ্যে যদি একটা কন্টেন্ট থাকে, একটা টপিক্স রিলেটেড কন্টেন্ট থাকে, তাহলে সেই কন্টেন্টটাকেও গুগল প্রায়োরিটি দেয়। কন্টেন্ট অথরিটি, যেমন দেখেন যে কন্টেন্ট অথরিটি, টপিক্স কভারেজ, কন্টেন্ট অথরিটি, যেমন আপনি কতবার ওই কন্টেন্ট আপনি কতভাবে ওই কন্টেন্টটাকে আপনি কভার করছেন, কী কী ইনফরমেশন দিচ্ছেন। তারপরে পেজ লোডিং স্পিড, তো যা দেখাইলাম আপনাদেরকে পেজ লোডিং স্পিড, এটা HTML এর উপরেও ডিপেন্ড করে। কালকেই বলছি এটা ডোমেন হোস্টিংয়ের উপরেও ডিপেন্ড করে, এটা কোডিংয়ের উপরেও ডিপেন্ড করে। তারপরে হচ্ছে যে এটা আর কিসের উপর ডিপেন্ড করে, আপনার হচ্ছে যে পেজের ফাইলের উপরেও ডিপেন্ড করে। এই তিনটা জিনিসের উপরে পেজ লোডিং স্পিডে ডিপেন্ড করে। এই যে দেখেন পেজ সাইট ইনসাইড। তারপরে এটা ক্রোম এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশন ইউজ করতে পারেন। গুগলের গুগল হামিংবার্ড পেঙ্গুইন নাম শুনছেন? এর মিয়া গুগলের হামিংবার্ড নাম শুনে নেই? গুগল হামিংবার্ড, গুগল পেঙ্গুইন, এগুলো শুনেননি? কি বলেন? এগুলো হচ্ছে গুগলের এক একটা আপডেট, কোর আপডেট বা অ্যালগোরিদম। এইসব অ্যালগোরিদম যখন আসছে তখন থেকে গুগল, মানে যতবার এই আপডেটগুলো নিয়ে আসছে ততবার গুগল অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। যেমন দেখেন গুগল হামিংবার্ড আসার পরে কী হয়েছে, দিস অ্যালগোরিদম চেঞ্জ হেল্প পিপল গো বিয়ন্ড কিওয়ার্ডস, থ্যাঙ্কস টু হামিংবার্ড গুগল ক্যান নাও বেটার আন্ডারস্ট্যান্ড দ্য টপিক্স অফ এ ওয়েব পেজ। মানে আপনার হামিংবার্ড আসার আগে গুগল ওভাবে করতে পারতো না, মানে পারতো কিন্তু ওইভাবে আইডেন্টিফাই করতে পারতো না যে স্পেসিফিক কোন কিওয়ার্ডের আন্ডার কোন ওয়েবসাইটের কোন পেজের রেজাল্টগুলোকে সে র্যাঙ্কে নিয়ে আসবে। এই জিনিসটা গুগল মানে খুব প্রবলেমে পড়ছিল এই জিনিসটা নিয়ে। মানে দেখা গেল কেউ যদি এই যে কি বলে হচ্ছে যে মাঝে মাঝে আপনারা সোশ্যাল বুলিং দেখছেন, সোশ্যাল বুলিং, গুগল বম্বিং এই নামটা শুনছেন কখনো? গুগল বম্বিং এগুলো এসিওর একটা টার্মস। গুগল বম্বিং হচ্ছে কিছুদিন আগে ওই যে কাশ্মীর ইস্যুতে টয়লেট পেপার লিখে সার্চ দিলে পাকিস্তানের পতাকা বা ইন্ডিয়ার পতাকা আসতো, মেবি দেখছেন?
শুনছেন? শুনেনও নাই? হ্যাঁ কি রে ভাই, আসি না নাই? ভাই আমি কেউ শোনেনি? কেউ শোনেননি? কাশ্মীর ইস্যুতে কাশ্মীর ইস্যু নিয়ে যখন লেখালেখি হচ্ছিল তখন টয়লেট পেপার লিখে সার্চ দিলে পাকিস্তানের পতাকা কি ইন্ডিয়ার পতাকা আসতো। এই জিনিসটা শুনছেন? ইন্ডিয়ার পতাকা আসতো। এগুলো হচ্ছে গুগল বোম্বিং এর শিকার। এগুলা হচ্ছে আপনার কোনো একটা কিওয়ার্ড, এই যে আমরা যে এসইও করলাম না, পেজের ইমেজের এসইও করলাম না, তো ওই টয়লেট পেপার মানে ইমেজটাকে বা ইমেজটাকে টয়লেট পেপার কিওয়ার্ডটাকে টয়লেট পেপারের সাথে মানে পাকিস্তান কিওয়ার্ডকে টয়লেট পেপারের সাথে এমন করে তারা এসইও করছে আর এত বেশি ট্রাফিক ওটাতে এঙ্গেজ করাইছে, যার কারণে হচ্ছে যে গুগলে যদি কেউ টয়লেট পেপার লিখে পাকিস্তান লিখে সার্চ দিত বা ইন্ডিয়া লিখে সার্চ দিত তাহলে টয়লেট পেপারের ছবি আসতো। এটাকে বলে গুগল বোম্বিং। মাথা কি খারাপ হচ্ছে নাকি? পাকিস্তানের লিখে সার্চ করলে কি আসতো? টয়লেট পেপার আসতো। এগুলোকে বলে আচ্ছা, গুগল আচ্ছা। এগুলো সব এসইও, যারা এসইও করে তাদের কাজ এগুলো। ওরা ওই জিনিসগুলোকে এমন করে এসইও করে এত বেশি পরিমাণে ট্রাফিক ওটাতে এঙ্গেজ করায়, তো গুগলও কনফিউজড হয়ে যায়। তখন কি করে গুগল ম্যানুয়ালি তখন এই জিনিসগুলো সলভ করে। তারপরে হচ্ছে যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যখন মারামারি একটা লাগলো, তখন উত্তর কোরিয়া লিখলে বা কিম জং উন লিখলে কিসের জন্য একটা ছবি আসতো। এই জিনিসগুলো হচ্ছে গুগল বোম্বিং। এই জিনিসগুলো না যারা মানে ব্ল্যাক হ্যাট হ্যাকার, যারা এসইওর যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার, তারা হচ্ছে যে এইরকম করে এসইও করার ফলে ওকে এরকম মানে বিচ্ছিরিভাবে উপস্থাপন করা হয়। এসইও অনেক বড় একটা পাওয়ার বা এসইও একটা মানে অনেক বড় একটা ওয়ার্ল্ড। এটা মনে করেন যে এটার মধ্যে হোয়াইট হ্যাট আছে, ব্ল্যাক হ্যাট আছে, গ্রে হ্যাট আছে। এটা অস্থির একটা দুনিয়া। এসইওর দুনিয়ার যে মজা, এই মজা তো যে পাইছে সে তো বুঝছে যে এটার কি মজা। তো গুগল হামিংবার্ড আসার আগ পর্যন্ত আসলে গুগল একটু কনফিউশনের মধ্যে থাকতো। যেমন হচ্ছে যে টয়লেট পেপার লিখে সার্চ দিলে হচ্ছে যে ইন্ডিয়া বা পাকিস্তানের পেপার আসতে এরকম কিছু প্রবলেম হইতো। তো এই গুগল হামিংবার্ড অ্যালগোরিদম যখন থেকে আসছে তখন থেকে গুগল বেটার আন্ডারস্ট্যান্ড হয়েছে যে কোন ওয়েব পেজটাতে কোন ইনফরমেশন আছে এবং কোন ওয়েব পেজটা তারা নিয়ে আসবে, কোন ইনফরমেশনের জন্য কোন ওয়েব পেজটা নিয়ে আসবে। এই জিনিসগুলো তারা আর কি মানে গুগল হামিংবার্ড আসার পরে এই প্রবলেমগুলো সলভ হয়েছে। তারপরে তো ডুপ্লিকেট কন্টেন্ট জানেনি আপনার, ডুপ্লিকেট কন্টেন্ট কি। তারপরে ইমেজ অপটিমাইজ তো জানেনি, ইমেজ অপটিমাইজ কীভাবে করতে হয়। এটা হচ্ছে কন্টেন্ট ডিসেন্সি, এটার মধ্যে তেমন কিছু নাই। ম্যাগনিটিউড কন্টেন্ট আপডেট, হিস্টোরিক্যাল পেজ আপডেট, কিওয়ার্ড প্রমিসেন্স, কিওয়ার্ড H3 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ H2 ট্যাগেও যদি কিওয়ার্ড থাকে সেটাকেও গুগল প্রায়োরিটি দেয়। আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি, আউটবাউন্ড লিঙ্ক থিম। আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি হচ্ছে যে ওই ডোমেইনটা, এখানে কি বলছে, মেনি এসইও think that link out to authority sites help send trust signals to Google, and this is backdated up by a recent industry study. মানে আপনি যদি অনেক বেশি ব্যাকলিঙ্ক করেন তাহলে অনেকেই ট্রাস্ট করে যে গুগল এটাতে গুড সিগন্যাল পায়। হ্যাঁ, গুগল এটাতে গুড সিগন্যাল পায়, বাট সেটা হইতে হবে আপনার সিমিলার বা আপনার থেকে আশেপাশের ডোমেইনের মধ্যে। সেটা যদি একদম এখানে নিচে দেখবেন, পরে আছে অবশ্য যে ব্যাড এক্সটার্নাল লিঙ্কিং এরকম একটা টপিকস আছে। আউটবাউন্ড লিঙ্ক থিম অ্যাকর্ডিং টু দ্য হিলোপ অ্যালগোরিদম গুগল may use the content গ্রামার অ্যান্ড স্পেলিং চেকার। আপনার কন্টেন্টের মধ্যে যদি গ্রামার আর স্পেলিং যদি ঠিক না থাকে, তারপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি যদি আপডেট না থাকে, মোবাইল ইউজেবিলিটি যদি আপডেট থাকে, তারপরে হিডেন কন্টেন্ট অন মোবাইল থাকে, মোবাইলের জন্য হিডেন কন্টেন্ট যদি থাকে, হেল্পফুল সাপ্লিমেন্টারি কন্টেন্ট হিডেন বিহাইন্ড ট্যাবস, নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্ক, কতগুলো আপনার আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক করা আছে আপনার পেজ থেকে সেটা দেখে। মাল্টিমিডিয়া, আপনি কী কী জিনিস ইউজ করেন, ইমেজ ভিডিও কী কী জিনিস ইউজ করতেছেন সেটা দেখেন। যে ওয়েবসাইটের মধ্যে একটা ইমেজ ইউজ করা হয়েছে, অনলি একটা ইমেজ ইউজ করা হয়েছে, সেই ওয়েবসাইটটার পেজ পজিশন আর হচ্ছে যেটাতে ইমেজ অ্যাড করা হয় না সেটার পেজ পজিশন অনেক হাই। যেটাতে অ্যাটলিস্ট একটা ইমেজ অ্যাড করা হয়েছে সেই ইমেজটার সেই পেজগুলো, সেই ওয়েবসাইটগুলোর পেজগুলো গুগল অনেক র্যাঙ্ক দেয়, অনেক কোয়ালিটি দেয়।
নাম্বার অফ ইন্টারনাল লিঙ্কিং, পয়েন্ট অফ পেজ, কোয়ালিটি ইন্টারনাল লিঙ্কিং, পয়েন্ট অফ পেজ, ব্রোকেন লিঙ্ক। এই যে ব্রোকেন লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যদি আপনার পেজের মধ্যে যদি বেশি ব্রোকেন লিঙ্ক থাকে তাহলে সেটা খুবই হার্মফুল। হ্যাঁ, সেটা খুবই হার্মফুল। তারপর হচ্ছে কোয়ালিটি ইন্টারনাল লিঙ্ক, আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার একটা আর্টিকেলের মধ্যে যদি অনেকগুলো ইন্টারনাল লিঙ্ক থাকে, কোয়ালিটি ইন্টারনাল লিঙ্ক থাকে, সেটা খুবই আপনার হেল্পফুল। তারপরে হচ্ছে রিডিং লেভেল, আপনার অডিয়েন্স আপনার আর্টিকেলটা পড়ে কতটুকু বুঝতেছে, এটা হচ্ছে রিডিং লেভেল। অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, অনেক অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। আপনারা অনেকে যারা এসইও করবেন তখন পরবর্তীতে এসইও তো করবেন আসলে র্যাঙ্ক করে কি করবেন, র্যাঙ্ক করে তো প্রোডাক্ট সেল করবেন, এই কারণেই তো এসইও করবেন। তা প্রোডাক্ট সেল করতে গেলে তো আপনার অ্যাফিলিয়েট করতে হবে, আর অ্যাফিলিয়েট করতে গেলে অন্য একটা সাইডে লিঙ্ক লাগাইতে হবে। তো অ্যাফিলিয়েট লিঙ্কগুলো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সাইটের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো 2-3টা ওয়েবসাইট রিডিরেক্ট করে তারপরে অ্যাফিলিয়েট অফারে নিয়ে যায়। আর কিছু কিছু ওয়েবসাইটের অ্যাফিলিয়েট লিঙ্ক আছে যেটা ডিরেক্ট একটা লিঙ্কে ক্লিক করলে একবারে ঢুকে যায়। তো এই সব লিঙ্ক কোয়ালিটির উপরও হচ্ছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর ডিপেন্ড করে। HTML যদি ইরোর থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করে না বা র্যাঙ্ক করতে সমস্যা হয়। তারপরে ডোমেইন অথরিটি তো আপনার খুব ভালো করেই যাবেন। তারপরে পেজ র্যাঙ্ক, ইউআরএল লেন্থ তো আপনারা দেখছেন, শর্ট ইউআরএল, ডিপ ইউআরএল। তারপরে হিউম্যান এডিটর হচ্ছে অল দ্য নেভার হিউম্যান এডিটর হচ্ছে যে আপনার কি বলে রোবট অনেক সময় অনেক সাইট আছে। এটাও আরেকটা খারাপ দিক, সেটা হচ্ছে যে অনেক আপনার যদি যখন কম্পিটিটর অনেক বেশি গুড পজিশনে থাকবে, তখন আপনি যদি ওর সাইটের মধ্যে রোবট লাগাই দেন তাহলে ওর সাইটের মধ্যে বাউন্স রেট বাড়বে, আর যখন বাউন্স রেট বাড়বে তখন ওই সাইটটা এমনিই ডির্যাঙ্ক করবে। এরকম করেও কোনো কারো শত্রু থাকলে শত্রুকেও এরকম করে ডির্যাঙ্ক করানো যায়। তারপরে ওয়ার্ডপ্রেসের ট্যাগ আছে, যেমন yoast.com নামে ওয়ার্ডপ্রেসের একটা টুলস আছে যেটা এসইওর ক্ষেত্রে অনেক হেল্পফুল। যে এই yoast প্লাগইন যদি আপনার ওয়েবসাইটে লাগা থাকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি হয়ে থাকে, ওয়েবসাইটের মধ্যে যদি yoast প্লাগইন লাগা থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি আপনাকে অনেক হেল্প দেবে এসইওর ক্ষেত্রে। কিওয়ার্ড ইন ইউআরএল এটাও জানেন, ইউআরএল স্ট্রিং এটাও জানেন, বুলেট ইন নাম্বার লিস্ট। এই যে আমি আমার পেজের মধ্যে যেখানে এটা বুলেট করে রাখছে, এই যে নাম্বার করে দিচ্ছে, এই কথাটা বলছে যে আপনার ওয়েবসাইটে কন্টেন্টের মধ্যে যদি বুলেট কোনো নাম্বার থেকে এটা। তারপরে হচ্ছে যে প্রায়োরিটি সাইট ম্যাপ, প্রতিটা প্রায়োরিটি সাইট ম্যাপ, আউটবাউন্ড, টু মেনি আউটবাউন্ড লিঙ্কস। আচ্ছা, পেজ এজ ফ্রেন্ডলি লেআউট, প্রোডাক্ট ইউজার কন্টেন্ট। যাই হোক, এই পর্যন্ত থাক তাহলে আজকে, তাহলে সাইট লেভেল কালকে দেখাই দিব না, ঠিক আছে? এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আসলে আপনাকে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো জানতে হবে। এগুলোর উপরে যে এগুলো মুখস্থ করে এগুলো সব 200টাই তো আসলে একটা ওয়েবসাইটে ইউজ করা পসিবল না। তারপরে এই জিনিসগুলো জানতে হবে যে আপনি কোনটা ভুল করতেছেন, কোনটা সঠিক করতেছেন। এই জিনিসগুলো জানলে দেন আপনার পক্ষে ডিসিশন নেওয়া সহজ হবে যে আসলে আপনি কোন জিনিসটা করবেন আর কোন জিনিসটা করবেন না। এই কারণে আর কি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো জানা। এসইও তো করলেন আপনারা, অন পেজ অফ পেজ অনেক রকমের তো এসইও করলেন। এখন আপনাদেরকে আর কি জানাচ্ছি আমি যে আসলে কোনটা করলে আপনার র্যাঙ্কিং পাওয়ার পসিবিলিটি বাড়বে। তো বাকি যতটুকু আছে, কালকে ইনশাল্লাহ দেখাই দিব। আজকে তাহলে এই পর্যন্তই থাক, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ তাহলে। ঠিক আছে ভাই। আর আজকে মিট হবে রাতে, থাকিয়েন সবাই, হ্যাঁ।